নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে দেখুন, আজ হচ্ছে মে দিবস। হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, আর মেয়েরও স্কুলটাও ছুটি আছে আজকে অনলাইনে। তো সেই জন্য এখন বাজে 5টা মতো। তো এখন এই যে দিদাকে দেখতে যাব, হাজব্যান্ডও যাবে। তো সেই জন্য এখন এই যে আমি রেডি হয়ে পড়েছি। আর এদিকে এত গরম পড়েছে, খাটে না শোয়াই যায় না। সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম সব। তারপরে এই যে মেয়ে সারাদিন তো বিছানায় গড়াগড়ি খায় আর পড়াশোনা করে, এইভাবে এলোমেলো করে রাখে। আর এদিকে আমি কাপড় কেচেছিলাম, সেগুলোও এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকেও গুছিয়ে রাখছি। আর এই মাত্রই বেরিয়ে যাব, সেদিকে হাজব্যান্ড তৈরি হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে নিয়েছি। আর এখন তো মনে হয় যেন সারাদিন মেঝেতে গড়াগড়ি খাই, এইরকম একটা মানে মনে হয়। আর ভালোও লাগে, মেঝে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে যেন মনে হচ্ছে মেঝেতেই ঘুমাই গড়িয়ে মানে গড়াগড়ি খাই। তো এটাই সারাদিন হয়। আর এদিকে মেয়ে তো আমার খাটে একাই থাকে আর খাটটাকে এইভাবে এলোমেলো করে রাখে। সকালবেলা একবার গুছিয়ে নিয়েছি, তারপর আবার একবার গুছাতে হচ্ছে। তো যাই হোক, এখন এই যে গুছিয়ে নিচ্ছি, এখনই বেরিয়ে যাব। তবে যা কাজ করি না কেন, যা খাই না কেন, সব সময় না মনে হচ্ছে সেই দিদার কথা, জানেন তো। দিদার তো এখন হাসপাতালে ভর্তি আছে। আমি গতকাল ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছি। তো আমি সেই কথা আমি বলছি, দিদার না কত কথা, কত কিছু না, শুধু মানে সারাক্ষণ এখন না মনে পড়ছে। আর দিদা আমাকে এত ভালোবাসতো এবং আমাকে মানে সব সময় মানে আমাকে ফোন করতো। আমি যদি ফোনও না করি, একটা মাস যদি আমি কখনো ফোন করিনি, হয়তো কি 15 দিন করিনি, মাকে সবসময় নালিশ করবে, কই সোনা তো আমাকে কল করলো না, সোনা তো আমার খবর নিল না, সোনা তো ছোটোবেলায় আমার কাছে থাকতো, মানে এইরকম সব সময়, জানেন। আর আমাদের মধ্যে মানে আমার আর হাজব্যান্ডের যদি কখনো ঝগড়া হয় বা কোনো কিছু একটা যদি হয়েছে, তো দিদাকে আমি বলতাম, দিদা জানো তো তোমার নাচ জামাই এটাই বলেছে। তখন দিদা বলবে, ও বলছে বলুক, তুই কিচ্ছু বলবি না। আর তো তুই ফোন করেছিস তো, তুই নাচ জামাইয়ের খবর নিয়েছিস তো? কেননা আমি তো তখন কন্টিনিউ তো থাকতাম না হাজব্যান্ডের কাছে, তখন আমি ঘরে থাকতাম, মেদিনীপুরেই থাকতাম। আমি না দিদার কথাগুলো মনে আসছে না, শুধু আমার চোখে জল আসছে। তো এইগুলো। আর তো বলতে, তুই ফোন করেছিস? ও তো বাইরে আছে, বাইরে কাজ করছে, তুই ঘরে আছিস, তুই ফোন করে জান, ও ফোন না করুক, তুই ফোন কর। তখন তো আমি মানে মেদিনীপুরেই থাকতাম, তো ও এখানে থাকতো। তো সেই কথাগুলো মনে পড়ে, জানেন তো। আর এইগুলো। আর ছোটোবেলা তো অনেকটা সময় আমার দিদার সাথে কেটেছে। তো আর গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, কি সেখানে বলে ফেলেছি না, তখন এই তাড়াহুড়ো ভিডিওটা বানিয়ে ফেলেছি। কথাটা হচ্ছে, দিদা না আমার কারোর বাড়ি যেতে চাইতো না, কারোর কাছে যাবে না। উনি নিজের সেই জায়গায় থাকবেন। ওনার প্রায় 3 বিঘা 3.5 বিঘা এরকম বাস্তু বাড়ি রয়েছে, তার মাঝখানে একটা ছোট্ট ঘরে উনি একা থাকতেন। দাদু তো 7 বছর মারা গেছেন, উনি সেই ঘরে একা থাকতেন। কোনো মেয়ের বাড়ি যাবেন না, সব মেয়ে ওনাকে ডাকতেন যে মা তুমি চলে আসো আমার কাছে। উনি বলবেন না, আমি কেন যাব। হ্যাঁ, তো উনি থাকতেন। আর উনি যেহেতু বললাম না 2 বছর আগে একটা বাড়ি বানিয়েছিলেন, তো সেই রকম আমি আবার ফোন করে বলতাম তুমি নয় মায়ের কাছে চলে যাও। হ্যাঁ, তো উনি মাঝে মাঝে আবার বলতেন আমাকে কেউ দেখার নেই, এরকম বলতেন। তো সবারই তো সংসার আছে, দিদা কখনো মানে ওই জিনিসটা যে মেয়ের বাড়িতে গিয়ে থাকবো, মেয়ের সেবা খাবো, ওইটা নয়। উনি ভাবতেন কি আমার কাছেই মেয়ে আসুক, আমার কাছেই করে দিয়ে যাক, এখানেই আসুক। হ্যাঁ, তো এইরকম ওনার মেন্টালিটি ছিল। তারপরে এই রিসেন্ট মা নিয়ে চলে যায়, যখন বিছানা একদম পায়খানা টয়লেট করে ফেলছে। হ্যাঁ, খাওয়া দাওয়াও মানে সেইভাবে ঠিকঠাক করছে না, বাজার টাজারও করতে পারতো না। যাকে বাজার দিত সে তো একরকম, সে বললে অনেক কথা। তো সেই রকম একটা অসুবিধার মধ্যে দিদাকে নিয়ে না আমার মাও খুব ভুগেছে। আমি তো ইদানিং আমার মাকে দেখে তো অবাক, মানে মা আমার কী রোগা হয়ে গেছে। মানে সবাই বলছে মাকে এখন ডাক্তার দেখাতে হবে, মানে এতটা মা তার মায়ের জন্য এত চিন্তিত। আর মা না খুব ভালোবাসতো দিদাকে।
আর এখন একটু মায়ের সুবিধা হয়েছে কি, আমাদেরকে তো বিয়ে দিয়ে দিয়েছে, তো ভাইটাও এখন MBA পড়ছে, সল্টলেকে থাকে। তো সেই জন্য মা এখন একা বলতে মা, বাবা আর আমার ঘরে দাদু রয়েছেন। তো সেই 3 জন, আর মাঝে মাঝে এই ফাঁকে উনি চলে যেতেন দিদার কাছে, গিয়ে 3 দিন 4 দিন থাকতেন, তার যা প্রয়োজন সেগুলো করতেন। তো মার একটু করার মতো এখন মানে সেই সময়টা ছিল, তো করতেন। তো এখন এই যে দিদার না সেই ছোটোবেলার কত কথা, আমি যখন সেই দাদুর বাড়িতে, যখন দিদার বাড়িতে থাকতাম, দাদু দিদা মাঝখানে আমি থাকতাম। তো সেই স্কুলে গেলেই দাদু আমাকে একটা 2 টাকার কয়েন দিয়ে দেবে, বলে তুই এটা টিফিন খেয়ে নিবি, হ্যাঁ তুই টিফিন খেয়ে নিস। মানে সেই যে আবদার ভালোবাসা, দাদুও 7 বছর আগে মারা গেছেন। দাদুকেও ভালোভাবে চিকিৎসা আমরা করিয়েছিলাম, দাদুকে শিশু মঙ্গলে ঢুকিয়েছিলাম। আর এখন যে দিদাকে এখানে আনন্দলোকে হসপিটালে দিয়েছি, এত ভালো ট্রিটমেন্ট, মানে কি বলবো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় চেক করছেন। আর দিদার প্রচণ্ড সুগার, হ্যাঁ মানে 400-500 এরকম লেভেলের সুগার রয়েছে। আর ফিজিওথেরাপি করাচ্ছেন, উনি তো একদম সেন্সলেস হয়ে গেছেন, আর একদিকে একদম প্যারালাইজ হয়ে মানে পড়ে গেছে, সেটা আর ওঠে না। একদিকটা একটুখানি মাঝে মাঝে হাত পাটা নাড়া দিচ্ছেন, বাকি সবসময় এরকম শুয়ে আছেন। তো দেখে না এত খারাপ লাগছে, আর কি বলবো, ভগবানের কাছে তো সারাক্ষণই প্রার্থনা করছি দিদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে আমরা সবাই এখন দেখে নিয়ে নিচে এলাম, তো এসে একটু ওয়েট করছিলাম। এখনও মা, মাসি আর মেসো, তো আমার জামাইবাবু, তারা কেউ এখনও আসেনি, ওরা আসবে। দিয়ে এসে আজকেই ডাক্তারবাবুর সাথে দেখা করব, মানে কথা বলবো যে কি হচ্ছে, ইমপ্রুভটা কি হলো। প্রায় 7 দিন, হ্যাঁ 7 দিন, শুক্রবার থেকে এখানে ভর্তি আছেন। তো 7 দিন হয়ে গেল ভর্তি আছেন, তো সেই জন্য একটু আজকে কথা বলবো। তো সেই জন্য সবাই এখন একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম কি করা যায়, আর কোথাও নিয়ে গেলে বেটার কিছু হবে কি না সেই চিন্তা করা হচ্ছে। আর এটাই, তো সবাই এখন এসে গেছে। তারপর এই যে সবার সাথে মা, মাসি, সব মেসো সবাই এসে গেছেন, তো তাদের সাথে সব কথা বলছিলাম। তো এবার ডাক্তার সাথে কথা বললে বোঝা যাবে যে কি ব্যাপার। তো এখানে ভালোভাবেই কিন্তু খরচ হচ্ছে, হ্যাঁ কিন্তু ভালোভাবে খরচের সাথে সাথে ভালোভাবে দিদাকে ট্রিটমেন্টও করছে, হ্যাঁ মানে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে না, আর কি বলবো, ফিজিওথেরাপি করছে। পাশে পেশেন্টগুলো যারা রয়েছেন তারা আমাদের সাথে বলছে হ্যাঁ ওনাকে যেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে আর কি বলবো, মানে সব সময় একদম ট্রিটমেন্টে রয়েছেন, কিন্তু তবুও কোনো ইমপ্রুভ নেই। যেমনই প্রথম দিন ভর্তি করা হয়েছিল তেমনই এখন। তো এই যে আমার হাজব্যান্ড এখানে এই যে সাদা ইয়ে পরে আছেন, পাঞ্জাবি, আর ওদিকে আমার মাসির বড় জামাই, তো আমার দিদির হাজব্যান্ড হয়। তো এই যে 2 ভাইরা ভাই বসে একটু গল্প করছিলেন কি করা যায়, কোথায় আবার নিয়ে যাওয়া যায় কি না, এটাই। তো সেই তারপর ডাক্তারবাবু ওই 7টার পরে আসলেন, তো তার সাথে ওনার সাথে এই যে কথা বলা হচ্ছে যে কি করলে কি হয়। উনি পরিষ্কার বলে দিলেন যে কোনো ইমপ্রুভ নেই, ওনার যেহেতু বয়স হয়ে গেছে, আর সুগার যেহেতু 400-500, মানে সুগার কিছুতেই নামছে না, আর একদিক তো পড়ে গেছে, আর একদম ব্রেন স্ট্রোক হয়ে গেছেন। ওনার কোনো ইমপ্রুভ আশা মানে করতে বারণ করছে, মানে করার নেই। আর উনি যতটুকু যা সব কিছুই উনি করে ফেলেছেন, আর বলছে এর কোনো ইমপ্রুভ হবে না, যেহেতু বয়স হয়ে গেছে, বয়সের সাথে সাথে কিছু জিনিস এমন অকেজো গেছে, ওগুলোকে ট্রিটমেন্ট করলেও কিছু ফিরে আসবে না। তো উনি বলছেন বাড়িতে নিয়ে যেতে পারেন। এখন বাড়িতে নিয়ে গিয়ে কি করা হবে, বাড়িতে নিয়ে গিয়ে তো সেই সারাক্ষণ শুয়ে থাকবে, তাকে সেই নলের সাহায্যে খাওয়া দাওয়া, তারপর আর তো সেরকম কিছু না। এখানে তবু একটু ট্রিটমেন্ট পাচ্ছে, নার্স আছে, তারপর ফিজিওথেরাপি হচ্ছে, এগুলো বিভিন্ন হচ্ছে, এখানে তো তবু একটুখানি ভালো আছেন। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে আর কোথাও দেখি যদি হয়, অন্য জায়গায় নামার ইচ্ছে আছে। তো এটাই। তারপর এই যে দেখে দেখে এখন প্রায় 9টা বাজে, তারপর মাসিরা আমাদের ডাকছিলেন, বলে চলো ওখানে যাই, বসে আরও একটু আলোচনা করি। হাজব্যান্ডকেও ডাকছিল, কিন্তু হাজব্যান্ডেরও পরের দিন অফিস আছে, মেয়েরও স্কুল আছে, মানে অনলাইনে ক্লাস হবে, আর এতটা রাত হয়ে গেছে। তো ওখানে তো অনেকজনই আছে, 3 মাসি, মেসোর 2 মেসো, তারপরে মাসির 2 মেয়ে, মাসির আবার ছেলে নেই, তো সবাই রয়েছে, তো তাই আর যাওয়া সম্ভব হয়নি। তো এখন আমরা এই বাড়ি ফিরছি। তো ভিডিওটা এখানে রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, বাই।